চট্টগ্রামের ঐতিহ্যবাহী জনপ্রিয় খাবার হচ্ছে এই কোয়াবের মাংস। চট্টগ্রামের বেশিরভাগ মানুষ কিন্তু এই কোয়াবের মাংসটা বানায় কোরবানির সময় এটা অনেককে বানাতে দেখেছি, বিশেষ করে আমার দাদু। ছোটবেলা থেকে দেখতাম প্রতি বছর আমার দাদু এই কোয়াবের মাংস বানিয়ে ফ্রিজে ফ্রোজন করে রাখতো। আমার ফুফি ঢাকায় ছিল, ওনার জন্য এই কোয়াবের মাংস পাঠাতো। ওনার ছেলে মেয়েদের কিন্তু এই কোয়াবের মাংস অনেক বেশি পছন্দ ছিল। যাই হোক, চলুন আজকে সেটা কিভাবে আমি বানিয়ে ফেললাম এই প্রথমবারের মতো, কেমন হয়েছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কোরবানির দিন অনেক ব্যস্ততার কারণে আমি এই মাংসটা বানাতে পারি নাই, কিন্তু কিছু অংশ মাংস আমি আলাদা করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তাই এগুলো আজকে আমি বানিয়ে ফেললাম। এরকম বড় বড় করে একদম থুল মাংস নিয়ে নেবেন, কোনো হাড় বা চর্বি ছাড়া। হাড় আর চর্বি দিয়ে কিন্তু কোয়াবের মাংস হয় না। আমি এগুলো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর পানি ঝরিয়ে এবার এক এক করে সবকিছু দিয়ে দিচ্ছি। আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, গরম মশলা গুঁড়া, জিরা গুঁড়া, তারপর একটু সরিষা দিয়েছি, একটু বাদাম দিয়েছি। সবকিছু কিন্তু খুবই অল্প অল্প করে দিয়েছি, কারণ আমাদের এই মশলাগুলো কোনো কাজে আসবে না। এগুলো শুধু কোয়াবের মাংসটা ভালো করে কুক করার জন্য, যেন সিদ্ধ হওয়ার সময় একটু ভিতরে ঢুকে, সেই জন্য দেওয়া। আমরা মাংস রান্না করতে সাধারণত যে মশলাগুলো ব্যবহার করি সবকিছু দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। যেহেতু আমার হাত কাটা, আমি মাখতে পারতেছি না, তাই আমি আমার ছেলেকে ডেকে আমি সব উপকরণ দিয়ে তাকে বললাম তুমি একটু মাখিয়ে দাও। ও সুন্দর করে মাখিয়ে দিয়েছে, কারণ এই খাবারটা আমার ছেলে মেয়ে দুইজনেরই এই খাবারটা খুবই প্রিয়। তাই আমি একটু কষ্ট করে হলেও এই গরমের মধ্যে তাদের জন্য এই খাবারটা বানিয়ে ফেলি। যেহেতু আমার ছেলে মাছ আর সবজি খায় না, ও মাংস খায়। ফার্মের মুরগি বা মুরগি কয়দিনও বা খাওয়া যায়, মাঝে মাঝে তাকে এগুলো দেওয়া যাবে সে চিন্তা করে আমি বানালাম। কিন্তু আমি আগে কখনো বানাই নাই, আমি আম্মুর কাছ থেকে শিখেছি এই রান্নাটুকু। দাদুর পরে কিন্তু আমার আম্মু করে এগুলো। যাই হোক, কেমন হয়েছে সবাই কিন্তু শেষ পর্যন্ত দেখবেন। একটু গোটা মশলাও দিয়ে দিলাম, তারপরে এগুলো টুক করে পানি দিবেন। পানি একদম কম দিতে হবে, বেশি পানি দেওয়া লাগবে না। এগুলো মাংসর থেকে পানি বের হবে, ওই পানি দিয়ে কিন্তু এটা রান্না হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন, ভালো করে মাখিয়ে এবার হালকা একটু পানি দিয়ে এবার কিন্তু আমি চুলার উপর বসিয়ে দিয়েছি। এই যে মাংসগুলো কিন্তু ব্লক ওঠা শুরু করে দিয়েছে, মাংসর থেকে বেশ কিছুটা কিন্তু পানিও বের হয়েছে। এই পানি দিয়ে কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে। আমি চুলার আঁচটা মিডিয়াম করে আমি অন্য কাজে চলে যাই। যাই হোক, এসে দেখেই আমার মাংসটা কিন্তু কুক হয়ে গিয়েছে, একদম মাখা মাখা হয়ে গিয়েছে, একটুকুও পানি নেই। দেখছেন কত সুন্দর হয়েছে। যাই হোক, চলুন এবার পরের প্রসেসিং এ চলে যাই। মাংসগুলো ঠান্ডা হতে হতে আমি চলে গেলাম পরের প্রসেসিং এ। একটা কড়াইয়ের মধ্যে আমি আগে থেকে গলিয়ে রাখা চর্বি আমি এখানে কড়াইয়াতে গরম হতে দিয়েছি। এই যে এগুলো গরম হতে হতে আমার মাংস কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। চলেন এবার একটু দেখিয়ে দিই মাংসগুলো কেমন সিদ্ধ হয়েছে। দেখছেন আমি হাত দিয়ে ধরার সাথে সাথে কিন্তু উঠে আসছে, তার মানে মাংসগুলো একদম ঠিকঠাক মতো সিদ্ধ হয়েছে। এবার আমি কড়াইয়াতে গরম করা চর্বিগুলোর মধ্যে একদম মশলা থেকে উঠিয়ে, যেন একটুকু মশলা না থাকে, তারপর আমি আস্তে আস্তে চর্বির মধ্যে ছেড়ে দিই। প্রথমে কয়েক টুকরা দিয়ে এগুলো আমি কালার আসা পর্যন্ত অপেক্ষা করব। একটু মিডিয়াম আঁচে দিয়ে আস্তে আস্তে করে এগুলো সুন্দর করে ভেজে নিব। এই যে দেখছেন আস্তে আস্তে কিন্তু কত সুন্দর করে কালারটুকু চলে আসতেছে। এভাবে ভাজতে ভাজতে কিন্তু অনেক সুন্দর একটা কালার আসে। আমি প্রথমগুলো তুলে এবার বাকিগুলো কিন্তু দিয়ে দিলাম। এবার চলুন দেখা যাক আমাদের ফাইনাল কালারটা কেমন এসেছে। ফাইনাল কালারটা দেখানোর আগে আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করে নিই। এই যে আমি মাংসগুলো উঠানোর পরে যে মাংসর মশলাগুলো অবশিষ্ট রয়েছে, সেগুলো কিন্তু আমি ফেলে না দিয়ে সেগুলো কিন্তু আমি কাজে লাগাবো। এই যে দেখতে পাচ্ছেন কি সুন্দর মশলাগুলো হয়েছে, কত সুন্দর কালার। এগুলো কি ফেলে দিতে ইচ্ছে করছে, তাই আমি এগুলো রেখে দিয়েছি। এগুলো চাইলে পরোটা দিয়েও খেতে পারবে। আমার বাচ্চারা কিন্তু পরোটা দিয়ে খাবে না, যারা চায় তারা কিন্তু পারবে। আমি কিন্তু এগুলো ফেলে না দিয়ে আমি পাশের চুলে কিন্তু মাংস রান্না করতেছিলাম। আমি কিন্তু এই মাংসের মধ্যে মশলাগুলো দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি। আমার মাংসটা আরো অনেক বেশি টেস্টি হয়ে গিয়েছে। যাই হোক, এই যে দেখেন আমি এবার চর্বি থেকে সবগুলো তুলে নিয়েছি। এই যে তোলার পরে দেখছেন আমার মাংসের কালারটা কত যে সুন্দর হয়েছে, আর কি নরম হয়েছে, হাত দিলেই ছিঁড়া যাচ্ছে। আপনারা চাইলে এভাবে বানিয়ে চর্বির মধ্যেও রেখে দিতে পারেন, কিন্তু চর্বির মধ্যে রাখলে আপনার কিছুদিন পর পর এটা গরম করতে হবে। তাই আমি চর্বি থেকে উঠিয়ে নিয়েছি। আমি এবার এটা ফ্রিজে ফ্রোজন করে রাখবো, যখন ইচ্ছা তখন নিয়ে বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। যাই হোক, আমার রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আর এগুলো বড় বড় টুকরা থেকে ছোট করে কিভাবে খাবো সেটা যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজকের ভিডিও এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ।